গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস জনম জনম পর্ব ৮। আব্দুল মতিনের সঙ্গে দেখা হলো বাংলা ঘরের সামনে। সে মাগরিবের নামাজের জন্য অজু করছিল। মতিন কড়া গলায় বলল, কে? টুকু বলল, দুলাভাই, আমরা 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 আবার কে? আপাকে নিয়ে এসেছি দুলাভাই। অরু নিচু গলায় বলল, রাস্তায় দাঁড়িয়ে বকাবকি করছো কেন? ঘরে যাই। তারপর এদিকে ফরফর করে কথাও বলে। টুকু বিস্মিত গলায় বলল, এইসব কি বলছেন দুলাভাই? আব্দুল মতিন খেকিয়ে উঠল। জামচিকা দেখি আমাকে ধমক দেয়, দুর্বা হারামজাদা। টুকু হতভম্ব হয়ে গেল। হইচই শুনে লোকজন জড়ো হয়েছে। ভেতর থেকে ওরুর এক মামা শ্বশুর বের হয়েছে। তিনি কোনো কথা বললেন না। সুমন তার গা জড়িয়ে ধরে আছে এবং ভীত চোখে তাকাচ্ছে তার বাবার দিকে। ওরু অসহায় ভঙ্গিতে ছেলের দিকে এগিয়ে গেল। আব্দুল মতিন চেঁচিয়ে উঠল, এই, কোথায় যাস তুই? খবরদার। ওরু চোখে পানি এসে গেছে। সে গুছিয়ে কিছু চিন্তা করতে পারছে না। কি করবে সে? ছুটে গিয়ে কি তার স্বামীর পায়ে উপুর হয়ে পড়বে? কিন্তু এত লোকজন চারদিকে জড়ো হচ্ছে। আহ, কেউ যদি না থাকতো। ওরু ফোপাতে ফোপাতে বলল, তুমি এইরকম করছো কেন? চুপ চুপ। বয়স্ক অপরিচিত এক ভদ্রলোক বললেন, ভিতরে নিয়ে যান, যা হনের হইছে। আব্দুল মতিন কঠিন গলায় বললেন, যেটা জানেন না সেটা নিয়ে কথা বলবেন না। ছোট বোন গতর খাটে, এটা জানেন? ওরু জলভরা চোখে টুকুর দিকে তাকিয়ে বলল, চল, চলে যাই। টুকু বলল, চলো। ওরু তার ছেলের দিকে তাকালো। সুমনের চোখে অপরিচিতির দৃষ্টি, যেন মাকে সে চিনতে পারছে না। টুকু বোনের হাত ধরল, কোমল গলায় বলল, চলো আপা। এতগুলি মানুষ তাদের চারপাশে, কেউ কিছুই বলল না। রাত দুটোয় ঢাকা যাওয়ার একটা ট্রেন আছে। তারা স্টেশনে বসে রইল। টুকু ভেবেছিল আপা পুরোপুরি ভেঙে পড়বে। দেখা গেল ওরু বেশ আছে। টুকু বলল, কিছু খাবে আপা? ওরু বলল, টাকা আছে? আছে কিছু। টিকিট কাটার টাকা তো লাগবে, ওই টাকা আছে? আমার টিকিট লাগবে না, তোমার টিকিট কাটবো। তাহলে যা, কিছু কিনে আন, খুব খিদে লেগেছে। পরোটা ভাজি আনবো আপা? আন। টুকু পরোটা ভাজি, আলু পরোটা, আলু ভাজি আর কলা নিয়ে এলো। ওরু বেশ আগ্রহ করেই খেলো। তার সত্যি সত্যিই খুব খিদে পেয়েছিল। আপা, কি রে? আমার কি মনে হচ্ছে জানো? আমার মনে হচ্ছে ওরা আমাদের খোঁজে স্টেশনে আসবে। বাড়িতে মুরব্বি আছে, তারা যখন শুনবে তখন। ওরু সহজ গলায় বলল, কেউ আসবে না। টুকু, আমার খুব ঘুম পাচ্ছে। কি করি বলতো? কয়েক রাত ঘুম হয়নি। এখন ঘুমে একেবারে চোখ জড়িয়ে আসছে। মেয়েদের ওয়েটিং রুমে বেঞ্চিতে ঘুমাও, চলো যাই। চল। লম্বা কাঠের বেঞ্চিতে অরু কুণ্ডলি পাকিয়ে শুয়ে পড়ল। মাথার নিচে হ্যান্ডব্যাগ। শোবার সঙ্গে সঙ্গেই সে ঘুমিয়ে পড়ল। টুকু সারাক্ষণই বোনের পাশে রইল। এক সময় দেখল ঘুমের মধ্যে অরু ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। দৈনিক পত্রিকায় প্রকাশিত টুকুর প্রথম গল্পে এই দৃশ্যটি ছিল। চমৎকার একটি গল্প। যদিও বেশিরভাগ মানুষই এই গল্প পড়ল না। পত্রিকার সাহিত্য সম্পাদক কি মনে করে জানি, টুকুকে একটা চিঠি লিখলেন। সেই চিঠিতে অনেকখানি উচ্ছ্বাস ছিল। সাহিত্য সম্পাদকরা কখনো এই জাতীয় উচ্ছ্বাস প্রকাশ করেন না। বাড়ি ফিরে অরু তেমন কোনো আবেগ বা উচ্ছ্বাস দেখালো না। মনে হলো জীবনের কঠিন বাস্তবকে সে বেশ সহজভাবেই গ্রহণ করেছে। একবারও নিচের বাচ্চা দুটির কথা বলল না। তিথিকে বলল, তুই কি আমার জন্য কোনো চাকরি টাকরি জোগাড় করে দিতে পারবি? তিথি বলল, আমি চাকরি কোথায় পাবো আপা? ওর নিঃশ্বাস ফেলে বলল, তাও ঠিক। যে কোনো ধরনের চাকরি হলেই হয়। আয়ার কাজও আমি করতে পারি। আজকাল তো শুনেছি বড়লোকদের বাড়িতে বেতন দিয়ে আয়া রাখে। আমি এইসব খোঁজ রাখি না আপা। পত্রিকায় একটা বিজ্ঞাপন দিলে কি লাভ হবে? জানি না আপা। তো অনেক জানাশোনা,
সবাইকে যদি বলে টলে রাখিস। আমার সঙ্গে কারো কোনো জানাশোনা নেই। এসব নিয়ে আমাকে বিরক্ত করো না তো আপা। আচ্ছা, আর বিরক্ত করব না। দিন ১৫ পরে আব্দুল মতিনের পক্ষ থেকে উকিলের চিঠি এসে উপস্থিত হলো। সেই চিঠির বক্তব্য হচ্ছে আব্দুল মতিন তার স্ত্রীর সঙ্গে মানিয়ে নিতে সক্ষম হচ্ছে না। কারণ তার স্ত্রী নষ্ট চরিত্রের অধিকারী। আব্দুল মতিন স্ত্রীর চরিত্র সংশোধনের অনেক চেষ্টা করেও সফল কাম হয়নি। স্ত্রীর কারণে সে সামাজিকভাবে অপদস্থ হয়েছে। মানুষের সামনে মুখ দেখাতে পারছে না। কাজে সে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান এবং দুজন বিশিষ্ট ব্যক্তিকে সাক্ষী রেখে তার স্ত্রী শাহানা বেগম ওরফে অরুকে ইসলামী বিধি মোতাবেক তালাক দিচ্ছে। এই চিঠিতেও অরুর কোনো ভাবান্তর হলো না। মনে হলো সে আগে থেকেই জানতো এ ধরনের চিঠি আসবে। মিনু খুব কান্নাকাটি করতে লাগলো। জালালউদ্দিন গম্ভীর গলায় বললেন, কান্নাকাটি করে লাভ নেই, সবই কপালের লিখন। শুধু বংশের উপর একটা দাগ পড়ে গেল, এটাই আফসোসের কথা। এত বড় বংশ। হিরো খুব চেঁচামেচি করতে লাগলো। হরমজাদা ভেবেছে কি? হরমজাদাকে আমি হাইকোর্টে তুলবো, জেলের ভাত খাওয়াবো। জেলের মোটা ভাত পেটে বললে বুঝবে লাইফ কাকে বলে। এমনি ছাড়বো? আমি সেই পাত্র না। কাস্টডি মামলা করব। সুমন রিমন থাকবে তার মার সাথে। অরু বলল, চেঁচাস না তো, চুপ কর। চুপ করবো কেন? কাস্টডি মামলা করলে বাপ বাপ করে সুমন রিমনকে নিয়ে যাবে। ওদের এখানে রেখে গেলে লাভ কি? খাওয়াবো কি? যেখানে আছে ভালোই আছে। তুই খামাখা চিৎকার করিস না। তোমার নিজের বাচ্চাদের জন্য তোমার হার্টে কোনো লাভ নেই? না। বলো কি? এত গাধা তুই কি করে হলি? বল তো হিরু। গাধা? হ্যাঁ, গাধা। যতদিন যাচ্ছে তুই ততই গাধা হচ্ছিস। হিরো মন খারাপ করে বেরিয়ে গেল। মেয়ে ছেলের মতিগতি বোঝা খুব মুশকিল। ভালো বললে মন্দ বুঝে। কি অদ্ভুত একটা জাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই জাতের মুখের দিকে তাকানো উচিত না। নিমকহারাম জাত। নারী জাতির উপর হিরোর শ্রদ্ধা ভক্তি কোনো কালেই বেশি ছিল না। ইদানিং নারী জাতিকে সে সহ্যই করতে পারছে না। কারণ এনার বিয়ে ঠিকঠাক হয়ে গেছে। এনার মা হাসপাতাল থেকে ফিরে এসে মেয়ের বিয়ের জন্য উঠে পড়ে লেগে গেছেন। শেষ পর্যন্ত যে ছেলেটার সঙ্গে বিয়ে ঠিকঠাক হয়েছে সে ডাক্তার, প্রাইভেট ক্লিনিকে চাকরি করে, চেহারাও ভালো। অপছন্দ করার মতো কিছুই তার মধ্যে নেই। হিরো খোঁজ নিয়ে জেনেছে ইতিমধ্যে অ্যানা দুদিন পর সে ডাক্তারের সঙ্গে চাইনিজ খেতে গিয়েছে। হিরো পীর সাহেবের সঙ্গে দেখা করতে গিয়েছিল। লজ্জার মাথা খেয়ে পীর সাহেবকে ব্যাপারটা বলেছে। পীর সাহেব হাসি মুখে বলেছেন, চিন্তার কিছু নেই, সবই আল্লাহর হুকুম। হিরো বিনীতভাবে বলেছে, আল্লাহর হুকুমটা কি সেটা যদি একটু জেনে দেন, বড় অশান্তিতে আছি। পীর সাহেব অভয় দেওয়া স্বরে বললেন, তোর চিন্তার কিছু নেই। হিরো এই প্রথম পীর সাহেবের কথায় বিশেষ ভরসা পেলেন না। ডাক্তার ছেলে, চেহারা ভালো, বয়স অল্প, নারায়ণগঞ্জে বাড়ি আছে। এই ছেলেকে ফেলে এনা আসবে তার কাছে অসম্ভব। গাধা টাইপ মেয়ে হলেও একটা কথা ছিল, এনার মতো বুদ্ধিমতী একটা মেয়ে কি কখনো এ কাজ করবে? ডাক্তার ছেলেটিকে একটা উড়োচিঠি পাঠানোর কথা চিন্তা হিরোর মাথায় এসেছিল। সে উদ্দেশ্যে অনেক ঝামেলা করে নারায়ণগঞ্জের ঠিকানাও জোগাড় করেছিল। অনেক চিন্তা ভাবনা করে চিঠির একটা খসড়াও দাঁড় করেছিল। ডাক্তার সাহেব সালাম। পর সমাচার এই যে, পরস্পরই শুনিতে পাহিলাম এনা নাম্নী জৈনিকার সহিত আপনার বিবাহ। এতক্ষণে এক্ষণে আপনাকে জানাইতেছি যে এই মেয়েটির চরিত্র উত্তম নাই। পাড়ার যে কোনো ছেলেকে জিজ্ঞাসা করিলেই উহা জানিতে পারিবেন। চরিত্র দোষ ছাড়াও এ মেয়ের মেজাজ অত্যন্ত উগ্র। বিবাহ করিবার আগে অগ্রপশ্চাৎ বিবেচনা করিবেন। তাহা যদি না করেন, তাহা হইলে আপনার বাকি জীবন ছারখার হইয়া যাইবে। এটি আপনার জৈনিক বন্ধু। শেষ পর্যন্ত চিঠিটা হিরো পাঠাতে পারল না। এনার সম্পর্কে আজে বাজে কথা লিখতে ইচ্ছে করল না। একটা ভালো মেয়ের নামে বদনাম দেওয়া ঠিক না। তার চেয়ে বরং ছেলেটার নামে কিছু বদনাম এনার কানে উঠিয়ে দেওয়া যেতে পারে। অনেক চেষ্টায় সেই সুযোগও পাওয়া গেল। বাস্তবে এনাকে একা পাওয়া গেল। হিরো হাসি মুখে এগিয়ে গেল। কি খবর এনা? এনা সহজ ভঙ্গিতে বলল,
কোন খবরটা জানতে চান? বিয়ে হচ্ছে শুনলাম। ঠিকই শুনেছেন। ডেট হয়ে ডেট হয়ে গেছে নাকি? এখনো হয়নি, তবে শীঘ্রই হবে। ব্যাপারটা নিয়ে একটা সেকেন্ড থট দাও। বিয়ে ২-১ দিনের ব্যাপার না, সারা জীবনের ব্যাপার। শেষে আফসোসের সীমা থাকবে না। আনা হাসি হাসি মুখে বলল, ছেলের চরিত্র খুব খারাপ, তাই না? হিরো খানিকটা হকচকিয়ে গেল। যে কথা তার নিজের বলার কথা, সেই কথা অ্যানা বলে ফেলায় গুছিয়ে রাখা কথাবার্তা সব এলোমেলো হয়ে গেল। অ্যানা বলল, আপনি কি ভেবেছেন ছেলেটার চরিত্র খারাপ শোনা মাত্র আমি বিয়ে ভেঙে দিব? কবে নাগাদ হবে বিয়েটা? বললাম তো এখনো ডেট ঠিক হয়নি। ডেট ঠিক হলে আপনাকে জানাবো। তোমার রেজাল্ট কবে হবে? রেজাল্ট তো গত সপ্তাহে হলো। আপনার পীর সাহেবের খবর ছাড়া আপনি দেখি আর কোনো খবরই রাখেন না। পাশ করেছ? হ্যাঁ, ফার্স্ট ডিভিশন, 4টা লেটার। ঠাট্টা করছো? ঠাট্টা করবো কেন? আপনি কি আমার দুলাভাই? হিরো এর উত্তরে কি বলবে ভেবে পেল না। কথাবার্তা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকাও ভালো দেখায় না, অথচ কোনো কথাই মনে আসছে না। কোন কলেজে ভর্তি হবে? জানি না। ও যেখানে ভর্তি করায়। কি পড়বে? আইসি পাস করে ডাক্তারি পড়বো। স্বামী স্ত্রী দুজন ডাক্তার হলে খুব ভালো হয়। হিরো মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মনটা ক্রমেই বেশি খারাপ হচ্ছে। এই মেয়েজাতটা বড় অদ্ভুত। কি বললে পুরুষ মানুষের মন ভালো হয় সেটা যেমন জানে, আবার কি বললে পুরুষ মানুষের মাথা খারাপ হয় সেটাও জানে। বাসে এসে গেল। এনা বাসের দিকে এগোতে এগোতে অবলীলায় বলল, বিয়েতে যাবেন কিন্তু, রাগ করে বাসায় বসে থাকবেন না। এনা বাসে উঠে গেল। হিরো হতভম্ব হয়ে লক্ষ্য করল তার চোখে পানি এসে গেছে। কি লজ্জার কথা! সে একজন মানুষ, পুরুষ মানুষ, আর তার চোখে কিনা পানি। সম্ভবত এটা কিয়ামতের নিশানা। পীর সাহেব একবার বলেছিলেন, কিয়ামত যত কাছে আসবে উল্টাপাল্টা ব্যাপার ততই বেশি হতে থাকবে। মেয়ে ছেলে হবে পুরুষের মতো, তাদের দাড়ি গজাবে, হায়েজ নেফাস হবে বন্ধ। আর পুরুষ হবে মেয়েদের মতো, পুরুষদের দাড়ি গজাবে না। প্রতি মাসে কয়েকদিন তাদের লিঙ্গ দিয়ে দূষিত রক্ত বের হবে। ওহ, আল্লাহ তাআলার কি কুদরত! অনেকদিন পর তিথি নাসিম উদ্দিনের কাছে এসেছে। নাসিম দরজা খুলে অবাক। আরে, তুমি? তিথি নিচু গলায় বলল, কেমন আছেন নাসিম ভাই? শরীর এমন কাহিল লাগছে কেন? ইনফ্লুয়েঞ্জার মতো হয়েছিল। প্রতি বছর শীতের শুরুতে এরকম হয়, জ্বর জারি। এবার খুব বেশি হয়েছে। এসো ভেতরে এসো। তিথি ঘরে ঢুকতে ঢুকতে বলল, ভাবি বাসায় নেই? না, বাবের বাড়ি গেছে, ছেলে বলে হবে। হাবা? নাসিম লজ্জিত ভঙ্গিতে বলল, হাসল। দরজা বন্ধ করতে করতে বলল, তুমি অনেক দিন আসো না দেখে ভাবলাম তোমার সমস্যার সমাধান হয়েছে, বিয়ে শাদী করে সংসার পেতেছ। এরকম হয়, চিরকাল তো আর খারাপ যায় না। খারো খারো আবার যায়। তোমাকে দেখে মনটাই খারাপ হয়ে গেল। মেয়েদের এই কষ্ট আমি সহ্য করতে পারি না, আর আমি কিনা এর দালালি করি। কেন করেন? অভাব, বুঝলে দিদি, অভাব। প্রথম যখন এরকম দালালি করলাম তখন মনের অবস্থাটা কি হয়েছে শোনো। ৩০০ টাকা পেয়েছি। টাকাটা বাসায় নিয়ে আসলাম, রাত তখন ১১টা। ঝুম বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে বৃষ্টির মধ্যে কি? বাদ দাও, ওইসব বলে কি হবে। আমি এই লাইন ছেড়ে দিব তিথি। মিরপুরে একটা দোকান নিচ্ছি, টেইলারিং শপ। দর্জির কাজ আপনি জানেন? না, জানি না। কারিগর রাখবো, নিজে শিখে নিব। ভালোই তো, কিন্তু আমাদের মতো মেয়েদের কি অবস্থা হবে? আমরা তো সেই পথে পথেই ঘুরব। আপনার মতো একজন ভালো মানুষ পাশে থাকলে মনে সাহস থাকে। ভালো মানুষ? আমি? আমি ভালো মানুষ? এই কথা না বলে স্যান্ডেল খুলে তুমি আমার গায়ে একটা বাড়ি দিলে না কেন? তাইলেও তো কষ্ট কম পেতাম। চা খাবে? না, খাও একটু চা। তোমার উপলক্ষে আমিও ১ ফোঁটা খাই। রান্নাবান্না নিজেই করেন? হ্যাঁ। ৪টা ডাল ভাত খাবে আমার সাথে? জি না।
নাসিম রান্নাঘরে গিয়ে গ্যাসের চুলায় কেটলি বসিয়ে দিল। তিথি পেছনে পেছনে গেল। নাসিম বলল, তুমি কি কাজের সন্ধানে এসেছ? হুম, একটা কাজ হাতে আছে। কোরিয়া থেকে 3 জনের একটা টিম এসেছে। জয়েন্ট ভেঞ্চারে বাংলাদেশ ইন্ডাস্ট্রি খুলবে। এদের খুশি করবার জন্য বাংলাদেশি পার্টনাররা উঠে পড়ে লেগেছে। ওদের 3 জনের জন্য তারা 3 জন বান্ধবী চায়। এরা তাদের সাথে ঘুরবে। রাঙামাটি, কক্সবাজার এইসব জায়গায় 4-5 দিনের ব্যাপার। তুমি যাবে? তিথি জবাব দিল না। নাসিম বলল, টাকা পয়সা ভালোই পাবে। ওদের সঙ্গে ঘুরলে মনটাও ভালো থাকবে। তিথি তীক্ষ্ণ গলায় বলল, মন ভালো থাকবে? এমনি বললাম তিথি, কথার কথা। নাও, চা নাও। তিথি নিঃশব্দে চায়ের কাপে চুমুক দিতে লাগলো। নাসিম বলল, তুমি যদি যেতে চাও তাহলে 11 তারিখের মধ্যে জানাবে। ওরা 12 তারিখ রওনা দিবে। টাকা কেমন দিবে জানেন? না, 5,000 তো পাবেই। আচ্ছা তাহলে উঠি নাসিম ভাই। এসো, তোমাকে এগিয়ে দিয়ে আসি। যাবে কোথায়? বাসায় তো? হ্যাঁ, চলো। নাসিমউদ্দিন তাকে উঠিয়ে দিল। জোর করে হাতে 100 টাকার একটা নোট গুঁজে দিল। বাস ছেড়ে নাও দেওয়া পর্যন্ত বাস স্টপে দাঁড়িয়ে রইল। জালালউদ্দিন সাহেব খুবই আদরের সঙ্গে বললেন, জনাব, আপনার নাম এবং পরিচয়? বড়লোক বললেন, আমার নাম তবিরউদ্দিন। আগেও একবার এসেছিলাম। আপনার সঙ্গে দেখা হয়েছিল। কিছুই মনে থাকে না ভাই সাহেব। চোখে না দেখলে মনে থাকবে কিভাবে বলেন? দৃষ্টিশক্তি নেই। সামান্য চিকিৎসা আমার হয়, সেটাই কেউ করাচ্ছে না। বসুন ভাই। আমি আপনার মেয়ের কাছে এসেছিলাম, তিথি। তিথি তো বাসায় নেই, এসে পড়বে। একটু বসেন, সুখ দুঃখের কথা বলি। আপনার দেশ কোথায়? দবিরউদ্দিন তার দেশ কোথায় সেই প্রসঙ্গে গেলেন না। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করলেন। আপনার জন্য 1 প্যাকেট সিগারেট এনেছিলাম। সত্যি? জি, এই নিন। সিগারেটের প্যাকেট হাতে নিয়ে আনন্দ বিস্ময়ে জালালউদ্দিন স্তব্ধ হয়ে গেলেন। পৃথিবীতে এখনো এত ভালো মানুষ আছে? ভাই সাহেব, বড়ই খুশি হলাম। বসুন, একটু চায়ের কথা বলে আসি। দেবে কিনা বলতে পারছি না। আপনি বন্ধু মানুষ, আপনাকে বলতে বাধা নেই। এই সংসারে আমি কুকুর বিড়ালের অধম। বিড়াল যদি একবার ম্যাও করে, তার সামনে একটা কাঁটা ফেলে দেয়। আমার বেলায় তাও না। জালালউদ্দিন সাহেব চায়ের কোনো ব্যবস্থা করতে পারলেন না। মিনু চায়ের কথা শুনে এমন এক ধমক দিলেন যে জালালউদ্দিন সাহেবের মনে হলো সংসারে বেঁচে থাকার অর্থ হয় না। এর চেয়ে রাস্তায় ভিক্ষা করা এবং রাতে কমলাপুর রেল স্টেশনে শুয়ে থাকা অনেক ভালো। শেষ পর্যন্ত হয়তো তাই করতে হবে। এমন বিশিষ্ট একজন মেহমান, অথচ তাকে 1 কাপ চা খাওয়ানো যাচ্ছে না। এর চেয়ে আফসোসের ব্যাপার আর কি হতে পারে? ভাই সাহেব, নিজ গুণে ক্ষমা করবেন। চা খাওয়াতে পারলাম না। ওই নিয়ে চিন্তা করবেন না। তিথি কখন আসবে বলে আপনার মনে হয়? কিছুই বলতে পারছি না ভাই সাহেব। এই সংসারের কোনো নিয়ম কানুন নাই। যার যখন ইচ্ছা আসে, যখন ইচ্ছা যায়। সরাইখানারও কিছু নিয়ম কানুন থাকে, এই বাড়ির তাও নাই। আপনার কাছে আমার খুবই জরুরি কথা আছে। আমার খুবই জরুরি একটা কাজ আছে, আমাকে চলে যেতে হবে। আমি কি আপনার কাছে একটা প্যাকেট রেখে যাব তিথিকে দেওয়ার জন্য? রেখে যান। আপনার মনে থাকবে তো? ভুলে যাবেন না তো আবার? জি না, ভুলবো না। প্যাকেটের ভিতর কি আছে? প্যাকেটের ভিতর একটা জরুরি চিঠিও আছে। আমি দিয়ে দিব, আপনি চিন্তা করবেন না। আসা মাত্র দিয়ে দিব। আজ তাহলে আরেকটু বসুন। না, আজ তাহলে উঠি। কোন মুখে আপনাকে বসতে বলি?
এক কাপ চা পর্যন্ত দিতে পারলাম না, বড়ই শর্মিন্দা হয়েছি। ভাই সাহেব, নিজ গুণে ক্ষমা করবেন। দবিরুদ্দিনের চিঠিটি দীর্ঘ এবং সুন্দর করে লেখা। চিঠি পড়লে বোঝা যায় ভদ্রলোক বেশ সময় নিয়ে লিখেছে, ঠিকঠাক করেছেন। একটা রাফ কপি করবার পর আবার ফেয়ার কপি করা হয়েছে, কারণ চিঠিতে কোনো রকম কাটাকুটি নেই। তিথি খুব আগ্রহ নিয়ে চিঠিটি বলল। অনেকদিন পর কেউ তাকে চিঠি লিখল, তাও এমন গুছিয়ে লেখা চিঠি। প্রিয় তিথি, একটা দুঃসংবাদ নিয়ে চিঠি লেখা শুরু করেছি। আমার স্ত্রী ফরিদা মারা গেছে এ মাসের 18 তারিখে। সৌভাগ্যক্রমে মৃত্যুর সময় আমি তার পাশে ছিলাম। সে আমাকে বলল, তোমাকে অনেক কষ্ট দিয়েছি, মনে কোনো রাগ রেখো না। তার মৃত্যু খুব সহজ হয়নি। নিঃশ্বাসের কষ্ট শুরু হলো, এই কষ্ট চোখে দেখা যায় না। এই প্রচণ্ড কষ্টের মধ্যেও সে হাসি হাসি মুখ করে বলল, কিছুক্ষণের মধ্যেই সব কষ্ট শেষ হবে, ভাবতেই আনন্দ লাগছে। হরিদা তোমার জন্য কিছু টাকা রেখে গেছে। আশা করি মৃত মানুষের প্রতি সম্মান দেখিয়ে টাকাটা তুমি গ্রহণ করবে। টাকার পরিমাণ তেমন কিছু না, তবে প্রতিটি টাকাই ফরিদার। সে কোনো এক বিচিত্র কারণে তোমাকে পছন্দ করেছে। ফরিদার ঘৃণা এবং ভালোবাসা দুই খুব তীব্র। ফরিদার মৃত্যুর পর বুঝলাম তাকে আমি কি পরিমাণ ভালোবাসতাম। আজ আমার দুঃখ ও বেদনার কোনো সীমা নেই। অজন্তা খুব কষ্ট পাচ্ছে, তবু এই কষ্টের মধ্যেও আমার কষ্টটা তার বুকে বাজছে। সে তার নিজের মতো করে আমাকে সান্ত্বনা দিতে চেষ্টা করছে। এই দৃশ্যটিও মধু। তিথি, এই মধুর দৃশ্যটা কি তুমি এসে দেখে যাবে? যদি এই দৃশ্য তোমার ভালো লাগে, তাহলে তুমি এসে যোগ দাও আমাদের সঙ্গে। তোমার শুরুর জীবনটা কষ্টের ছিল, শেষেরটা মধুর হতে ক্ষতি কি? এসে ধরি নেই যে আমাদের কারোরও কোনো অতীত ছিল না। যা আমাদের আছে তা হচ্ছে বর্তমান। তিথি, এককালে আমি খুব গুছিয়ে চিঠি লিখতে পারতাম। আমি খুব চেষ্টা করছি, এই চিঠিটি গুছিয়ে লিখতে পারছি না। তবে মনে মনে অপূর্ব একটা চিঠি তোমার কাছে এই মুহূর্তে আমি লিখছি। আমার দৃঢ় বিশ্বাস এই চিঠি কোনো না কোনোভাবে তোমার কাছে পৌঁছবে। তিথি চোখ ভিজে উঠল। সে শাড়ির আঁচলে চোখ মুছে মনে মনে ভাবল, আশ্চর্য, এখনো আমার চোখে পানি আসে। তিথি তিথি দেখল হিরো দরজা ধরে শুকনো মুখে দাঁড়িয়ে আছে, যেন কোনো কারণে অসম্ভব ভয় পেয়েছে। তিথি শুকনো গলায় বলল, কি ব্যাপার? একটু বাইরে আয়। যা বলার এখানে বললেই হয়। না, একটু বাইরে আয়। তিথি উঠোনে এসে দাঁড়ালো। হিরো নিচু গলায় বলল, সর্বনাশ হয়েছে রে তিথি, ভেরি বিগ প্রবলেম। প্রবলেমটা কি? অ্যানা চলে এসেছে। অ্যানা চলে এসেছে মানে? অ্যানাটাকে বলেছিলাম না, একটা মেয়ের সঙ্গে আমার ইয়ে ইয়ে আছে। আজ সকালে তার গায়ে হলুদ হয়েছে, আর এই সন্ধ্যাবেলায় কি গ্রেট ঝামেলা, এক কাপড়ে চলে এসেছে। চলে এসেছে মানে? তোর কাছে কি ব্যাপার? আহ, কি যন্ত্রণা! আমাদের মধ্যে একটা লাভ চলছে না, আমি কি করি বল? মেয়েটা কোথায়? বাইরে দাঁড়িয়ে আছে। কি যে প্রবলেমে পড়লাম, বুঝে সুঝিয়ে ফেরত পাঠিয়ে দেওয়াই তো ভালো। কি বলিস তিথি? তিথি বিস্মিত হয়ে বাইরে এসে দেখল কাঁঠাল গাছের অন্ধকারে হলুদ শাড়ি পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তিথি তীক্ষ্ণ গলায় বলল, কে? অ্যানা সহজ গলায় বলল, আপা, আমি অ্যানা। তুমি এসব কি পাগলামি করছো? বাসায় যাও, চলো আমি তোমাকে দিয়ে আসি। বাসায় ফিরে যাবার জন্য আসিনি আপা। তুমি বিরাট ভুল করছো অ্যানা। জানি আপা, আমার তো মনে হয় না তুমি জানো। আমার ভাইকে আমি খুব ভালো করে চিনি। ওর জন্য তুমি এত বড় ডিসিশন নিতে পারো না। হিরু শুকনো মুখে বলল, তিথি রাইট কথা বলেছে, ভেরি রাইট, ওয়াইজ কথা। অ্যানা বিরক্ত মুখে বলল, তোমাকে কতবার বলেছি কথার মধ্যে মধ্যে বিশ্রীভাবে ইংরেজি বলবে না?
এই প্রথম অ্যানা হিরোকে তুমি বলল। হিরোর বুক ধড়ফড় করতে লাগল, চোখ পানিতে ভর্তি হয়ে যাচ্ছে। এই মেয়েটার জন্য কিছু করতে ইচ্ছে করছে। কি করা যায়? মেয়েটাকে খুশি করবার জন্য সে অনেক কিছুই করতে পারে। হাসিমুখে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়তে পারে, ডান হাতটা কেটে পানিতে ফেলে দিতে পারে। তিথি বলল, এখনো সময় আছে অ্যানা, এখনো সময় আছে। অ্যানা মিষ্টি করে হাসল। মেয়েটা দেখতে তত সুন্দর না, কিন্তু তার হাসিটি বড়ই স্নিগ্ধ। তিথি বলল, এখন যে কত রকম ঝামেলা হবে তুমি কল্পনাও করতে পারছ না। তোমার বাবা পুলিশে খবর দিবেন, পুলিশ আসবে, তোমাকে এবং হিরোকে পুলিশ ধরে নিয়ে যাবে। অ্যানা বলল, এসব কিছুই হবে না আপা, আমি বাসায় না বলে তো আসিনি, বলে এসেছি। সবাই জানে আমি কোথায়, কেউ কোনো ঝামেলা করবে না, কারণ আমি তাদের এমন একটা কথা বলে এসেছি। কথা শেষ না করেই অ্যানা হাস। তিথি বলল, কি কথা বলে এসেছ? এটা আপা বলা যাবে না, এসো ঘরে এসো। অ্যানা জালালউদ্দিন সাহেবের পা ছুঁয়ে সালাম করল। জালালউদ্দিন বিস্মিত হয়ে বললেন, কে? অ্যানা বলল, বাবা আমার নাম অ্যানা, আমি আপনার একজন মেয়ে। জালালউদ্দিন হকচকিয়ে গেলেন। কি ব্যাপার কিছু বুঝতে না পারে বললেন, মা আপনার শরীর কেমন? অ্যানা বলল, আমার শরীর ভালো। মিনুকে সালাম করতে যেতে মিনু বললেন, খবরদার তুমি আমার পায়ে হাত দিও না। অ্যানা সহজ গলায় বলল, আমার সঙ্গে এমন কঠিন গহরে কথা বললে তো হবে না মা, আমি এই বাড়িতেই থাকব, আমাদের তো মিলেমিশে থাকতে হবে, হবে না? রাত 10:30টায় কাজে এনে বিয়ে পড়ানো হলো। অ্যানার বাবাকে খবর দেওয়া হলো। আশ্চর্য, আশ্চর্যের ব্যাপার, তিনি বিয়েতে এলেন। হিরো যখন তাকে সালাম করল, তখন হিরোকে একটা আংটি এবং 200 টাকা দিলেন। টাকাটা পাওয়ায় হিরোর খুব লাভ হলো। তার হাতে একটা পয়সা ছিল না। কেন জানি তার মনে হলো অ্যানা খুব পয়মন্ত মেয়ে, এবার সংসারের হাল ফিরবে। হিরোর খুব ইচ্ছা ছিল তার চায়ের দোকানের নাম রাখবে অ্যানা টি স্টল। অ্যানার কারণে তা হলো না। কঠিন গলায় বলল, ফাজলামি করবে না তো, ফাজলামি করলে চর খাবে। হিরো অত্যন্ত বিস্মিত হয়ে বলল, চর খাবো মানে? এটা কি ধরনের কথা? ওয়াইফ হয়ে হাজবেন্ডকে চর দেওয়ার কথা বলছো? সাদ কি আজ বদিকে রাইস করলো? হ্যাঁ করলো। চায়ের দোকানে কোনো নাম লাগবে না? একটা একটা দোকান দিব, তার নাম থাকবে না? না, 5 পয়সা দামের দোকান, তার আবার না। 5 পয়সা দামের দোকান মানে? নগদ 4,700 টাকা নিজের পকেট থেকে দিলাম। নিজের পকেট থেকে তুমি একটা টাকাও দাও নাই, তিথি আপা টাকাটা দিয়েছেন। একই হলো না, এক হয়নি। এখন যাও, যথেষ্ট বকবক করেছ। হিরো মন খারাপ করে বের হয়ে এলো। তার এখন সত্যি সত্যি মনে হচ্ছে এই মেয়েকে বিয়ে করে তার গ্রেট ভুল হয়েছে। এই মেয়ে তার জীবনটা ভাজা ভাজা করে ফেলবে, দিনরাত ঝগড়া করবে, ঘরের চালে কাকপক্ষী বসতে দিবে না। মিনুর সঙ্গে অ্যানার বড় রকমের একটা ঝগড়া হয়ে গেল 3 দিন পেরোবার আগেই। অ্যানা রান্নাঘরে ভাত বসিয়েছে। মিনু বললেন, কি করছো? ভাত বসিয়েছি। তোকে ভাত বসাতে বলেছি? না বলেননি, বলতে হবে কেন? আপনার কি ধারণা আমি ভাত রাঁধতে জানি না? মিনু স্তম্ভিত গলায় বললেন, এরকম করে কথা বলা তোমাকে কে শিখিয়েছে? কেউ শিখায় নাই। ভাত বসিয়েছি, তা নিয়ে আপনিই বা এত হইচই করছেন কেন? মিনু চাপা গলায় বললেন, তুই ভয়ঙ্কর বদ মেয়ে। আনা সহজ স্বরে বলল, আমি বদ মেয়ে না, আপনার ছেলেরা বদ। আপনার ছেলের ভাগ্য ভালো যে আমি তাকে বিয়ে করেছি। মেয়েটির গালে প্রচণ্ড একটা চর কষিয়ে দেবার ইচ্ছা মিনু অনেক কষ্টে দমন করলেন। নতুন বউয়ের গায়ে এত তাড়াতাড়ি হাত তোলা ঠিক হবে না। তাছাড়া ছেলের বউকে শায়েস্তা করতে হয় ছেলেকে দিয়ে, তিনিও তাই করবেন। জালালউদ্দিন অ্যানাকে বেশ পছন্দ করলেন। তেজি মেয়ে, এই সংসারের জন্য এরকম তেজি মেয়ে দরকার। মেয়েটির সঙ্গে খাতির রাখলে ভবিষ্যতে সুবিধা হবে এই ধারণা নিয়ে
তিনি ভাব জমানোর প্রাণপণ চেষ্টা করতে লাগলেন। মধুস্বরে যখন তখন ডাকেন, মা অ্যানা, একটু শুনে যাও তো। অ্যানার সঙ্গে সঙ্গে পুরুষালী গলায় বলে, কি জন্য ডাকছেন? এমনি ডাকছি মা, এমনি গল্প করি। কি গল্প করবেন? সুখ দুঃখের গল্প। গল্প শুনতে আমার ভালো লাগে না। চা খেতে চাইলে বলুন, চা এনে দিচ্ছি। আচ্ছা দাও, তাই দাও। চোখ দুটো যাওয়াই একেবারে অচল হয়ে পড়েছি, চিকিৎসাও হচ্ছে না। চিকিৎসা হচ্ছে না কেন? কে করাবে চিকিৎসা? কেন? আপনার ছেলে করাবে। আমার ছেলে আমার চিকিৎসা করাবে? আপনার ছেলে আপনার চিকিৎসা করাবে না তো বাইরের মানুষ চিকিৎসা করাবে। এই সংসারের মানুষ তুমি চিনো না মা? এই সংসারের মানুষগুলি কেমনে তোমাকে বলি। জামালউদ্দিন বিমলানন্দ ভোগ করছেন। সংসারের মানুষ চিনিয়ে দেওয়ার দায়িত্ব খুব সহজ দায়িত্ব নয়। মনোযোগী শ্রোতার সাথে দার্শনিক কথাবার্তা বলতে তার ভালো লাগে। এই মেয়েটার মনোযোগী শ্রোতা হবার সম্ভাবনা আছে। সংসারে ৩ ধরনের মানুষ থাকে, অগ্নি মানুষ, মাটি মানুষ আর জল মানুষ। অমানুষও থাকে ৩ পদের। জালালউদ্দিনের হঠাৎ সন্দেহ হলো সামনে কেউ নেই। মানুষ কয় প্রকার ও কি কি এই প্রসঙ্গ বন্ধ রেখে মৃদুস্বরে ডাকলেন, মা কোথায় গো, মা কোথায়? মার জবাব পাওয়া গেল না। মা চা বানাতে গেছে। শ্বশুরের দার্শনিক কথাবার্তায় তার কোনো আগ্রহ নেই। বাবা, চা নে। জালালউদ্দিন গম্ভীর মুখে হাত বাড়িয়ে চায়ের কাপ নিলেন। চায়ে চুমুক দিলেন। চমৎকার চা। কিন্তু তার গম্ভীর মুখভঙ্গির বদল হলো না। অ্যানাকে তিনি বুঝতে পারছেন না। কাউকে বুঝতে না পারলে অস্বস্তি লাগে। কে জানে এ মেয়েটা ঘর ভাঙানি মেয়ে কিনা। ঘর যদি ভেঙে দেয় তাহলে তিনি যাবেন কোথায়? তার এই বয়সের শরীরের এই অবস্থায় একটা শক্ত আশ্রয় প্রয়োজন। চা তার কাছে বিস্বাদ মনে হলো। হিরোর ইচ্ছা ছিল তার চায়ের দোকানের প্রথম চা খাওয়াবে পীর সাহেবকে। তাকে হাতে পায়ে ধরে নিয়ে আসবে। এতে দোকানের একটা পাবলিসিটি হবে। এত বড় পীর এসে চা খেয়ে গেছে, কম কথা না। পীর সাহেব আসতে রাজি হলেন না, তবে চায়ের বিশাল কেতলিতে ফু দিয়ে দিলেন। বললেন এতেই কাজ হবে। হিরু বিশেষ ভরসা পেল না। জুন মাসের ৩ তারিখ ভোর ৬টায় তার চায়ের দোকান চালু হলো। চা, পরোটা, সবজি ভাজি এবং ডাল, এই ৩ আইটেম। ভাজি এবং ডালের জন্য একজন কারিগর রাখা হলো। কারিগরের নাম মজনু মিয়া। কারিগরের দেশ ফরিদপুর, বয়স ৫০। ছোটখাটো মানুষ, কথা বলে ফিসফিস করে। সেসব কথার বেশিরভাগই বোঝা যায় না। কারিগরের বা হাতটা অচল, সে অচল হাত শুকিয়ে দড়ির মতো হয়ে আছে। শরীরের অনাবশ্যক অঙ্গ হিসেবে হাতটা কাঁধের সঙ্গে ঝুলতে থাকে। একটা সচল হাত কারিগর মজনু মিয়ার জন্য যথেষ্ট। এই হাতে অতি দ্রুত সে পরোটা ভাজে। এই দৃশ্য মুগ্ধ হয়ে দেখার মতো দৃশ্য। মজনু মিয়া নামকরা কারিগর। তাকে নিয়ে যে কত রেস্টুরেন্ট শুরু হয়েছে সবকটা টিকে গেছে। রমরমা বিজনেস করছে। মজনু মিয়ার নিয়ম হলো কোনো রেস্টুরেন্ট যখন টিকে যায় তখন সে সরে পারে। রেস্টুরেন্ট বড় হওয়া মানেই নতুন নতুন কারিগরের নিযুক্তি। নতুনদের সঙ্গে তার বনে না, সে কাজ করতে চায় একা। কাজের সময় সে কারো দিকে তাকায় না, কথা বলে না, হ্যাঁ ও পর্যন্ত করে না। কাজের সময় সে শুধুই ভাবে নিজের একটা রেস্টুরেন্ট হয়েছে, গমগম করছে রেস্টুরেন্ট। কাস্টমার আসছে যাচ্ছে। পরোটা ভেজে সে কুল পাচ্ছে না। এই স্বপ্ন সে গত ৩০ বছর ধরে দেখছে। আজ সেই স্বপ্নকে বাস্তব করার মতো ক্ষমতা তার আছে। ৩০ বছরে সে কম টাকা জমায়নি। টাকা না জমেই বা কি করবে? টাকা খরচের তার জায়গা কোথায়? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ নেই। থাকার আলাদা ঘর এই জীবনে করা হয়নি। যে রেস্টুরেন্টে কাজ করেছে সে রেস্টুরেন্টের বেঞ্চিতেই রাত কাটিয়েছে। নিজের একটা ঘরের প্রয়োজন সে ৩০ বছর আগেও বোধ করেনি, আজও করে না।
রেস্টুরেন্ট চালুর দিনে হিরো অসম্ভব উত্তেজনা বোধ করল। তার মনে হচ্ছে কানের পাশ দিয়ে ভো ভো করে গরম হাওয়া বের হচ্ছে। এই গরম হাওয়া শরীরের ভিতরেই তৈরি হচ্ছে, কিন্তু বের হচ্ছে কোন পথে তা সে ধরতে পারছে না। বুকের হৃৎপিণ্ড বেশ শব্দ করে লাফাচ্ছে। তার হার্টের কোনো অসুখ আছে কিনা কে জানে, সম্ভবত আছে। আগে ধরা পড়েনি, এখন ধরা পড়ছে। পীর সাহেব বলে দিয়েছেন প্রতিদিন দোকান খোলার আগে ৩ বার সূরা ফাতিহা এবং ৩ বার দরুদ শরীফ পড়তে। লজ্জার ব্যাপার হচ্ছে হিরোর দরুদ শরীফ মুখস্থ নেই। ভেবেছিল না একটা নামাজ শিক্ষা এনে রাখবে, নামাজ শিক্ষায় সব দোয়া দরুদ বাংলায় লেখা থাকে, দেখে দেখে ৩ বার পড়ে ফেললেই হবে। কিন্তু নানান ঝামেলায় নামাজ শিক্ষা কেনা হয় নাই, বিরাট খুঁত রয়ে গেল। হিরো খুব বিষণ্ণ বোধ করল। তার বিষণ্ণভাব দীর্ঘস্থায়ী হল না। প্রথম দিনেই রেস্টুরেন্ট জমে গেল। কারিগর মজনু মিয়ার ভাজি এবং পরোটা দুই অতি চমৎকার হলো। ভাজির রং লালাব, একটু টকটক এবং প্রচণ্ড ঝাল, শুধু খেতে ইচ্ছে করে। মজনু মিয়া কিছু একটা দিয়েছে সেখানে, কি কে জানে। হিরোর মনে হলো ভাজি রান্নার গোপন কৌশল শিখে রাখা দরকার। না শিখে রাখলে পরে সমস্যা হবে। মজনু মিয়া যদি দোকান ছেড়ে চলে যায় তাহলে সে একেবারে পথে বসবে। তার রেস্টুরেন্টে তখন কেউ থুতু ফেলতেও আসবে না। টুকু অরুকে নিয়ে বের হয়েছে। কোথায় নিয়ে যাচ্ছে কিছুই বলছে না। কয়েকবার জিজ্ঞেস করেও অরু কোনো জবাব পায়নি। টুকু শুধু বলেছে, চলো না যাই। অরু সুতির একটা শাড়ি পরেছে, সাধারণ শাড়ি, কিন্তু কোনো বিচিত্র কারণে এই সাধারণ শাড়িটি তাকে খুব মানিয়ে গেছে। তাকে দেখাচ্ছে কিশোরী একটা মেয়ের মতো। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস জনম জনম, পর্ব ৮। পরবর্তী গল্প শুনতে আমাদের গল্পে সওদাগর চ্যানেলে চোখ রাখুন।